করতেছে বাচ্চাকে বাচ্চা মাটো আমাদের আমি আমার আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কক্সবাজার ব্লগের 2 নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগত। গত পার্টে দেখিয়েছিলাম কক্সবাজারে যাওয়ার জার্নিটা। এই পার্টে আপনারা দেখতে পারবেন কক্সবাজারে যাওয়ার পর প্রথম দিন আমরা কি কি করেছি। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন। যেহেতু ব্রেকফাস্টের জন্য আমাদের নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, তাই কিছুক্ষণ রেস্ট নিয়েই আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম নাস্তার জন্য। আর আমাদের সকালের নাস্তায় ছিল 2টা পরোটা, একটা ডিম ভাজি, সবজি, ডাল আর 1 কাপ চা। এত সকালে খাওয়ার অভ্যাস আমার একদমই নাই, তাই আমি ওরকম ভাবে খেতেও পারিনি। চাটা খাচ্ছিলাম, চাটা খুবই মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়েছিলাম আমাদের প্রথম গন্তব্য সোনাদিয়া দ্বীপ এবং মহেশখালীর উদ্দেশ্যে। আমাদের প্রথমেই নিয়ে যাওয়া হবে সোনাদিয়া দ্বীপ, আর এটা হচ্ছে সোনাদিয়া দ্বীপে যাওয়ার রাস্তা। আমি দুঃখিত, সোনাদিয়া দ্বীপ আর মহেশখালী তো একই রাস্তা দিয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে সেই মহেশখালী দ্বীপে যাওয়ার রাস্তা। আমি যেহেতু এখানে প্রথমবারের মতো গিয়েছিলাম, অনেক কিছু আমি ঠিকঠাক মতো জানি না, অনেক কিছু ভুল করে বলে ফেলেছি। আপনারা এগুলো একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সোনাদিয়া দ্বীপ না এটা? আর কোন জায়গায় যেতে সেটা বলো। কারে বলবো তোমারে? ভিডিওতে কও। এই আমরা কোন জায়গায় যাচ্ছি? কই যাইতেছি এটা কও, মানে কোন। এইদিকে আমি আমার বন্ধুর একটা ইন্টারভিউ নিতে গিয়েছিলাম। আমি ওকে বলতে বলছিলাম যে বলো আমরা কোথায় যাচ্ছি, ও উল্টা আমাকে প্রশ্ন করতেছিল। আর এই জায়গাকে হয়তো জেটি ঘাট বলে, আমি একটা ভিডিওতে শুনেছিলাম আর কি। এরপর এখান থেকে আমরা একটা ট্রলার ভাড়া করে চলে গিয়েছিলাম সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের ট্রলার। আর আমার ফিলিংস বলতে এখানে যাওয়ার পর আমার জাস্ট একটা জিনিসই মনে হচ্ছিল যে আমি যমুনার সেতুর বুকে নৌকা নিয়ে ঘুরছি। আর এগুলো হচ্ছে হয়তো জেলেদের ট্রলার, ওনারা হয়তো এখানেই থাকে। প্রায় অনেক ট্রলার ছিল এখানে, আর ভালোই লাগছিল। সবাই একসাথে ছিলাম, গল্প করছিলাম, সবাই সবার মতো ভিউ এনজয় করতেছিল, ছবি তুলতেছিল। তবে যাওয়ার সময় আমরা বেশি এক্সাইটেড ছিলাম, কারণ তখনও আমরা কেউই জানি না যে জায়গাটা কোথায় বা কেমন। আর সোনাদিয়া দ্বীপে খুব কম মানুষই হয়তো যায়, স্যার ম্যাডামের মুখ থেকে যতটুকু শুনলাম। আর দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম আমাদের গন্তব্যে। প্রথম গন্তব্যে নামাটাও খুবই কষ্টদায়ক ছিল। এরপর স্যার আমাদেরকে সবার মতো ছেড়ে দিয়েছিল যে যাও, যে যার মতো ঘুরে ফিরে আবার ঠিক টাইমের মধ্যে চলে এসো। আমাদের হচ্ছে নির্ধারিত একটা সময় দেওয়া হয়েছিল। আর কক্সবাজারে যাওয়ার পর এটাই হচ্ছে আমাদের প্রথম সমুদ্র দর্শন। একটু পরেই দেখি সামনে অনেক লাল কাঁকড়া, এগুলা খুবই বাজে ছিল। আমাদের শব্দ শোনা মাত্র এরা পালিয়ে যাচ্ছিল যে যার মতো। আর দ্বীপে যেহেতু এসেছি তাই সিগালও দেখে ফেলেছি। আর প্রথমবারের মতো সমুদ্রে পা ভেজাচ্ছিলাম, খুবই শান্তি লাগছিল। সবাই যেহেতু সবার মতো ব্যস্ত ছিল, তাই ভাবলাম নিজের ভিডিও নিজেই করি। সমুদ্রের সাথে সাথে আমাকেও দেখেন আপনারা। কি পরিমাণ যে এক্সাইটেড ছিলাম এখন মনে হচ্ছে। এইদিকে আমার এক বন্ধু এই সোনাদিয়া দ্বীপে ঘোরার সময় একটা সামুদ্রিক প্রাণী পেয়েছিল। এই প্রাণীটার নাম হচ্ছে রাজ কাঁকড়া, আর এটা সম্পর্কেই স্যার আমাদের বোঝাচ্ছিল, ধারণা দিচ্ছিল আর কি। এরপর সোনাদিয়া দ্বীপ ঘোরাঘুরি শেষ করার পর আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য মহেশখালীর উদ্দেশ্যে বের হয়ে পড়েছি। যেহেতু সবকিছু আমাদের আগে থেকে নির্ধারিত করা ছিল, তাই খুব তাড়াহুড়ার মধ্যে আমরা ছিলাম। এদিকে দিন অনেক ছোট হওয়ার কারণে সময় অনেক দ্রুত পরিমাণে যাচ্ছে। এদিকে আমাদের দুপুরে লাঞ্চের টাইম দেওয়া হয়েছিল 2টার সময়, কিন্তু তখন আমরা কেবলমাত্র মহেশখালীতে পৌঁছেছিলাম। মহেশখালী সম্পর্কে আমি যতটুকু জানি তা হলো মহেশখালী বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ। এটি একটি উপজেলা। এখানে গেলে কোনো অংশে আপনার মনে হবে না যে আপনি কোনো একটা দ্বীপের মধ্যে আছেন। সকল জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে দ্বীপে যাওয়ার রাস্তা। রাস্তার দুই পাশে অনেক গাছগাছালি ছিল, রাস্তাটা খুবই সুন্দর ছিল। আমাদের মহেশখালী দ্বীপে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল যে ওই জায়গার লোকজনের জীবনযাপন কি রকম ওইটা দেখানোর জন্য। মহেশখালী দ্বীপে একটা বড় বৌদ্ধ মন্দিরও ছিল, আমাদের ওখানেও নিয়ে যাওয়া হয়েছিল। তবে আমি মন্দিরের ভিতরে যাইনি, তাই ভিতরে কি আছে আমার দেখা হয়নি। মন্দিরের সামনে আবার অনেক লোকাল দোকান ছিল, ওখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। পরে ভাবলাম যে একটু দেখে আসি, যদি কোনো কিছু পছন্দ হয়। তখন আবার ম্যাডামের সাথে দেখা হয়ে যাওয়ায় ম্যাম আমাকে অনেক বকা দিয়েছিল, তাই আবার মন্দিরের ভিতরে চলে এসেছিলাম দেখার জন্য। আমার সব বন্ধু বান্ধবরা মন্দির দেখার জন্য চলে গিয়েছিল, আর আমরা বসেছিলাম ম্যাডামের বকা খাওয়ার ভয়ে। এইদিকে আমরা যেহেতু মন্দিরে যাই নাই, তাই মন্দিরের বাইরেই অপেক্ষা করছিলাম যে ওরা আসলে ওদের সাথে একসাথে বের হবো, যাতে ম্যাডাম স্যাররা না বুঝে যে আমরা মন্দিরের ভিতরে যাই নাই। এদিকে দেখেন ওরা 3জন আমাদের মতোই মন্দিরে যাওয়া বাদ দিয়ে বাইরেই বসেছিল। আমি আবার ভিডিও করছিলাম আর থ্রেড দিচ্ছিলাম যে এই ভিডিওটা আমি ম্যামকে দেখাবো, তোমরা মন্দিরে যাও না। পরে আমি আবার একটু ভিডিও করার জন্য উপরে উঠেছিলাম। দুই পাশে পাহাড় ছিল, দেখতে ভালোই লাগছিল। তারপর আবার আমরা নিচে নেমে এসেছিলাম, দুই পাশের দোকানগুলো দেখছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের স্যারের সাথে যাচ্ছিলাম। আর আমার যেসব বন্ধু
বন্ধুরা মন্দির দেখতে গিয়েছিল, তারা তখন পর্যন্ত আসেনি। এত বোরিং লাগছিল যে কি করব আমরা নিচে। পরে যে নিয়ে অটোতে বসেছিলাম। কিছুক্ষণ পরেই আমরা আমাদের হোটেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কারণ আমাদের মহেশখালী দ্বীপ ঘোরাঘুরি শেষ। ওই দিনের মতো আমাদের ঘোরাঘুরির কর্মসূচিও শেষ হয়ে গিয়েছিল। আর ভিডিওতে এখন যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কক্সবাজারে যারা আশ্রয়হীন তাদের জন্য আশ্রয় কেন্দ্র করে দেওয়া হয়েছে সরকার থেকে। প্রথম দেখাতে আমার ফিল হচ্ছিল আমি মনে হয় উত্তরাতে চলে এসেছি। উত্তরাতে যেরকম ভাবে বিল্ডিং গুলো করা থাকে। আর এদিকে আমরা যেহেতু সকালে খেয়ে বের হয়েছিলাম, মাঝখানে কোনো খাওয়া দাওয়া হয় নাই, তাই আমরা একদম হোটেলে নেমে সরাসরি রেস্টুরেন্টে ঢুকে গিয়েছিলাম খাবারের। আর আমাদের দুপুরের খাবারে ছিল ভর্তা প্লেটার, ভাত, রূপচাঁদা কারি, ডাল। আমরা সবাই খাবারের জন্য বসে পড়েছিলাম, কারণ আমরা সবাই এত পরিমাণে ক্ষুধার্ত ছিলাম। যদিও রূপচাঁদা মাছটা আমার একদমই ভালো লাগেনি, তবে সবাই অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে। আমার কাছে ডালটাই ভালো লেগেছিল, ডাল দিয়ে আমি ভাত খেয়েছি। আর মাছ আমার একদমই মজা লাগে। এর মাঝখানে ম্যাম আমাদের বলে দিয়েছিল যে আমাদের হাতে খুবই কম সময়, তোমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিচে নেমে যেও, কারণ আমরা হয়তো কালকে নামতে পারবো। আর আমাদের ট্যুরটা ছিল মাত্র 2 দিনের, তাই আর কি খাওয়া দাওয়া শেষ করে রুমে যে জাস্ট জামাটা চেঞ্জ করেছি, তারপর বিচে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়েছিলাম। আর গোসল করার জন্য আমরা সুগন্ধা বিচে চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা, খুবই ভালো। সুগন্ধা বিচে যাওয়ার রাস্তায় অনেক অনেক দোকান ছিল, দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। দেখে তো মনে হচ্ছিল যে কখন যাব, কখন যে একটু কেনাকাটা করব। কিন্তু ব্যাড লাক, আমাদের পরবর্তীতে আর ওই বিচে যাওয়াই হয় নাই, কারণ পরে ম্যামরা আর আমাদের ওই বিচে নিয়েই যায় নাই। যতবার আমরা বিচে গিয়েছিলাম আমাদের নিয়ে যাওয়া হয়েছিল লাবণী পয়েন্টে। লাবণী পয়েন্ট আমার একটু ভালো লাগে না। এইদিকে পানিতে নামার জন্য আমি এত পরিমাণে এক্সাইটেড ছিলাম, আর আমার অনেক ভয় লাগে পানিতে নামতে। এইদিকে আমার বন্ধু বান্ধবীরা সবাই যাচ্ছে, আর আমার এক্সাইটমেন্ট দেখেন, আমি মনে মনে তো লাফাচ্ছিলাম যে কখন আমি বিচে নামবো, কখন পানিতে নামবো, কখন একটা ডুব দিব। আর আমরা যখন বিচে গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যা 6টা বাজে, তখন অনেক মানুষ ছিল। আর তখন যেহেতু জোয়ারের টাইম ছিল, অনেক স্রোত ছিল, আমি তো নামি নাই, আমি জাস্ট একটু পা ভিজিয়েছিলাম। খুব মজাই লাগছিল সমুদ্র দেখতে, এত মানুষজন সবাই যেন এখানে এসেছে তাদের মনের দুঃখ কষ্ট দূর করতে। সবাই বিচে নামছিল, সবাইকে দেখেই মজা লাগছিল। আমি তো এই যে জাস্ট দাঁড়ায় দাঁড়ায় পা ভিজাচ্ছিলাম আর দেখছিলাম। এদিকে আমাদের যে বাকি বন্ধু বান্ধব ছিল, আমরা তাদের খুঁজতেছিলাম, ফোন দিচ্ছিলাম যে তোমরা কোথায়। পরে শুনি যে ওরা নাকি লাবণী পয়েন্টে গিয়েছিল স্যার ম্যামদের সাথে, আর আমরা একাই শুধু এই বিচে এসেছিলাম। তেমন মজাও করতে পারিনি, কারণ ছেলেরা তো অনেক সাহসী, ওরা একদম অনেক দূরে দূরে গিয়েছিল। আর এখানে আমি একাই ছিলাম, আর আমার যে রুমমেট ও আমার সাথে নামেনি। এদিকে সবকিছুর জন্যই আমাদের যেহেতু নির্ধারিত সময় করে দেওয়া হয়েছিল, তাই কোনো মতে গোসল টোসল করে শরীর টরীর একটু ভিজা অবস্থায় আমরা চলে গিয়েছিলাম হোটেলে, কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না। আমাদের স্যার ম্যামরা বারবার কল দিচ্ছিল আসার জন্য। আর পরের দিন যেহেতু আমাদের আবার টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিতে হবে, তাই ওদিনই আমাদের হচ্ছে শপিং করার জন্য সময় দেওয়া হয়েছিল, তাই আমরা কোনো মতে দ্রুত চলে যাচ্ছিলাম। আর রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আবার আমরা বের হয়ে পড়েছিলাম লাবণী বিচে যাওয়ার উদ্দেশ্যে। ওখানে স্যার ম্যামরা আমাদের জন্য অপেক্ষা করছিল। আবার আমাদের রাতে একটা প্রোগ্রাম ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তাই খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সবকিছু শেষ করা লাগছিল। ঘোরাঘুরির কোনো সময় ছিল না, ওখানে যে জাস্ট কিছু দোকানে ঘোরাঘুরি করছিলাম। আর এদিকে স্যার শুটকি মাছ কিনছিল, আর স্যারের সাথে সাথে আমরাও যেহেতু কিনবো তাই স্যারের পিছনে ছিলাম। স্যার দামাদামি করছিল। এগুলো হচ্ছে শুটকি মাছ আমার একদমই ভালো লাগে না, এত গন্ধ। এরপর কেনাকাটা করে চলে গিয়েছিলাম আবার হোটেলে। যেহেতু আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 8টায়, কিন্তু তখন পর্যন্ত অনেকে এসে পৌঁছায় নাই, তাই আমাদের অনুষ্ঠান শুরু করা হয়েছিল 9টার সময় থেকে। আমার 2 বন্ধুকে স্যার হোস্ট বানিয়েছিল। স্যার বলছিল যে তোমরা যেটা পারো ওটাই বলো, তোমরা হচ্ছে হোস্টিং করো আর কি। আমার বন্ধু খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করেছিল। শীতের গানে মুক্ত বংশী নদীর তীরে শুধু এসেছিল দীর্ঘশ্বাস। কুয়াশার অপেক্ষা করছে নদীর ধারের ছাতিম গাছের ফুলগুলো, তাহার কাছে সাজিয়া মধ্য সুবাস ছড়াইবে বলে। কিন্তু সেই ছাতিম কি জানে সগর্বে দণ্ডায়মান প্রতিবার অগ্নিগর্ভ শেষ কৃত্য। এদিকে রাতের ডিনারের জন্য বারবিকিউর আয়োজন করা হয়েছে। মাঠও আমাদের, প্লেয়ারও আমাদের, এমনকি রেফারিও আমাদের। হাসি খুশি যা দেবে আমাদের পক্ষেই দিবে। 20 বছর ধরে ক্ষমতায় রয়েছি, যাইনি তো কোথায় পালাবো না। দরকার পড়লে মির্জা ফখরুল সাহেবের বাসায় থাকবো। আবেদ
রেডি সেটি তো একজনের তো রোবট চমৎকার আছে কথা বোঝা যাচ্ছে শোরগোল হচ্ছে আরে হাও হাও চিল্লাচ্ছিলে কি হয়েছে তো পুকুরে একটা ছোট বাচ্চা পড়ে গেছে তো বাচ্চা পড়ে গেছে অনেক দোকানগুলো মোর্শেদ সাহসের সহিত লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে পুকুর থেকে বাচ্চাটা সাঁতরে উঠাইতেছে সবাই কিন্তু বলতেছে বাচ্চাটাকে বাঁচাও কিন্তু মোর্শেদ একমাত্র ব্যক্তি সাহসের সহিত লাফ দিয়ে পড়ে বাচ্চাটাকে বাঁচাইছে কথা বুঝছো বাঁচানোর পরে ওই যে কনে সেই কনেকে বলে বাবা আমার বহু বর তো অনেক সাহসী ঠিক আছে মোর্শেদের বহু বর মানে এইবার রাজি হয়ে গেছে না এই ছেলেরে আমি বিয়ে করবো মোর্শেদ আবার ওইটা কি কয় ঠিক আছে ওরা তো বলছে রাজি হবে তখন বলতেছে যে রাখো তোমার বিয়ে আগে সবাই মিলে বলে আমার ধাক্কাটা দিচ্ছে কথা বলছো এরপর আমাদের রাতের খাবারটা দেওয়া হয় আর আমাদের রাতের খাবারে ছিল একটা চিকেন বারবিকিউ, নান আর সবজি।